আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যাকারী শুটার ফয়সাল করিম এবং আলমগীর দুজনে ভারতে গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এসটিএফ এক অভিযানে কলকাতার বনগাঁও অঞ্চল থেকে এই শুটারকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আন্ত অভিযোগ হচ্ছে বাংলাদেশে একাধিক চাঁদাবাজ, খুন, ধর্ষণ এবং রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি এই শুটার ফয়সাল। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে যে তারা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করছে, অর্থাৎ মেঘালয় সীমান্তে তারা অবৈধ অনুপ্রবেশ করে ভারতের মাটিতে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানোর পরিকল্পনা করছে এবং তারা সুযোগ পেলে আবারও বাংলাদেশে প্রবেশ করার একটা সম্ভাবনা ছিল। যেহেতু বাংলাদেশের সাথে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে ভারতের, সুতরাং তারা এই মুহূর্তে বাংলাদেশকে রাজনৈতিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, শরীফ ওসমান হাদি হত্যা হয়ে গেছে প্রায় ৫-৬ মাস হয়ে যাচ্ছে। এই ৫-৬ মাসে বাংলাদেশে প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর পরিমাণে গ্যালজাম হয়েছে এবং ইন্টারিয়াম গভর্নমেন্টের উপর প্রচুর পরিমাণে প্রেশারাইজড করা হয়েছে ইনকিলাব মঞ্চ, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু এই শরীফ ওসমান হাদি হত্যাকারী ফয়সাল করিমকে কিন্তু ভারত থেকে ফেরত নিয়ে আসতে পারে নাই ইন্টারিয়াম গভর্নমেন্ট, এবং ভারতের সাথে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়ে গেছিল। এর ফলে কারণ হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকারীকে ভারত আশ্রয় দিয়েছে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়া গণতান্ত্রিক একটা সরকার আসার পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই কিভাবে এই হাদি হত্যাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হলো বা কি কেন করলো? বিষয়টা হচ্ছে যে এই হাদি হত্যাকারী ফয়সাল করিম অনেক আগেই ভারতে চলে গেছে এবং সেটা ভারতের পুলিশ অবগত আছে, কিন্তু তারা ইচ্ছা করে এটাকে ধরে নাই। কারণ হচ্ছে ইউনিট সরকারের সাথে ভারতের একটা রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছিল, যে কারণে ওই সরকারকে সহযোগিতা করতে ভারত বাধ্য ছিল না। মানে এরকম একটা অবস্থা ছিল। বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গ্যালজাম চলতেছিল ভারতের সাথে বাংলাদেশের। কিন্তু বাংলাদেশে যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হলো এবং সেই নির্বাচন একটা সরকার আসলো, সেখানে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক মানে অবস্থা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন ইস্যুতে ভিসা প্রসেসিং, ভিসা ছেড়ে দিচ্ছে, বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক স্বাভাবিক করতে, এবং তারা সেই অংশ হিসাবে শুটার ফয়সালকে কিন্তু গ্রেপ্তার করেছে। তারা ইচ্ছে করলেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে পারত, কিন্তু তারা তখন করে নাই। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক করার জন্য ভারতের যে রাষ্ট্রদূত অলরেডি তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান তার সাথে কথা বলেছে, দেখা করেছে এবং অন্যান্য বিষয়ে একে অপরের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছে। এর মানে এটা যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা ঐতিহাসিক সম্পর্ক সেটা পুনরুজ্জীবিত করতে এই সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সব কিছুই ঠিকঠাক থাকলো, কিন্তু বিভিন্ন অঙ্গন থেকে প্রশ্ন আসছে এবং সরকার দলীয় অনেক নেতাকর্মী বলতেছে যে যেহেতু এখন হাদি হত্যাকারী ধরা হয়েছে, সুতরাং এই মুহূর্তে হাদি হত্যার মূল জট খুলবে এবং এইখানে এনসিপি এবং যারা মানে ইনকিলাব মঞ্চ এবং যারা এনসিপি এবং ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী বলতেছে যে এই হাদি হত্যায় হয়তো বা তাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, যেভাবে ঠিক বিভিন্ন সময় জজ মিয়া নাটক করে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মীদের ফাঁসানো হয়েছিল, ঠিক সেইভাবে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ এবং এনসিপির নেতাদের ফাঁসানো হতে পারে। আর এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান হওয়ার হুমকি কিন্তু তারা দিচ্ছে। এইটা আসলে কেন আসতেছে? দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল যখন সরকারে যায় তখন তাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে রাখে, অ্যাডভান্টেজ নিয়ে রাখে পরবর্তীতে, যাতে এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যায়। এক্ষেত্রে
বিএনপি সরকার অর্থাৎ নতুন সরকার এটা করবে কিনা জানি না, তবে এটার আশঙ্কা প্রকাশ করতেছে বিভিন্ন মানুষ যারা এতদিন হাদি হত্যার জন্য, হাদি হত্যাকারীর বিচারের জন্য গলা ফাটিয়েছে, তারা এখন এই মুহূর্তে আতঙ্কিত হয়ে গেছে। এবং অনেকেই আছে যারা এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড হিসেবে বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা অর্থাৎ কেন্দ্রীয় নেতাকে দোষারোপ করতেছিলেন। তারা আশঙ্কা করতেছে যে তারা যেহেতু এই মুহূর্তে সরকার গঠন করেছে এবং তিনিও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, সুতরাং তার এগেনস্টে এই মুহূর্তে যে সরকার কখনোই প্রতিবেদন দেবে না এবং পুলিশ এই মামলাকে, এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে। আর এইটা যদি সত্য হয়, সেক্ষেত্রে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি যে অনাস্থা বাংলাদেশের মানুষের ছিল দীর্ঘদিন, সেটা কিন্তু আরও বেশি ঘনীভূত হবে। তো আমরা চাই যে হাদি হত্যা, হাদি বাংলাদেশের মানুষের ইমোশনের নাম, হাদি বাংলাদেশের মানুষের সুবিধার জন্য, ইনসাফের জন্য কাজ করেছে, দীর্ঘদিন লড়াই করেছেন, তার স্বপ্ন ছিল, আজীবন লালিত স্বপ্ন ছিল ইনসাফ ভিত্তিক, ন্যায়ের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার। সেটার জন্য সে লড়েছে, সেটার জন্য সে রক্ত দিতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে জীবনও দিতে হয়েছে। তো আমরা আশা করব যে হাদি হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এই দেশ থেকে ইনসাফ এবং ন্যায়ের যে মানে গায়েবানা জানাজা হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় ফিরে আসবে। এই দেশটাকে আমরা মানবিক একটা বাংলাদেশ হিসাবে তৈরি করতে পারবো। এই দেশটাকে আমরা ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ কাঠামো তৈরি করতে পারবো, যেটা আসলে মূলত শহীদ শরীফ ওসমান হাদি চেয়েছিলেন। শুভকামনা সকলের জন্য। আশা করব অবশ্যই শরীফ ওসমান হাদির বিচারটা অতি দ্রুত হবে এবং ফয়সাল করিম, আলমগীর দুজনেই অতি দ্রুত শাস্তির আওতায় আসবে।